ভারত বরাবর শান্তির পক্ষে। ভারত কখনোই চায় না অশান্তি হোক কোথাও, শুধুমাত্র জিরো টলারেন্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেখানে একটা পড়শি দেশে আগুন জ্বলছে, ভারত কিভাবে দেখছে? এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেখানে তিনি লিখছেন নেপালের অশান্তি বেদনাদায়ক, অনেক তরুণের প্রাণহানিতে তিনি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শান্তির আবেদন করছে ভারত নেপালের ভাই বোনেদের কাছে। কিন্তু নেপালের এই অশান্তির কারণ কি? এই অশান্তির পিছনে পোস্টমর্টম করলে অনেকগুলো কারণ পাওয়া যেতে পারে। মারাত্মক কিছু খবর আসছে। আইএসআই, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর পিছনে রয়েছে। আইএসআই প্ল্যান করছে, আইএসআই ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক যাতে খারাপ হয় সেই রকম কোনো কাজ করছে। ইন্টেল রিপোর্ট কি বলছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে যে নেপালে পাক চর সংস্থা আইএসআই সক্রিয় এবং গতকাল যারা বিদ্রোহ করেছিল তাদের হাতে ভারতীয় পতাকা ছিল। অর্থাৎ ভারতীয় পতাকা নিয়ে বিদ্রোহ করলে সেই ছবি যদি ওঠে তাহলে এটা প্রমাণ করা সম্ভব হবে যে এর পিছনে ভারতের হাত রয়েছে। আইএসআই সেই ছকই কষেছে। আর যদি সেটা প্রমাণ করা সম্ভব হয় বা প্রমাণ করার চেষ্টা হয় তাহলে নেপালের মানুষের সঙ্গে ভারতের মানুষের মানসিকতার দিক থেকে, সম্পর্কের দিক থেকে অনেকটা দূরত্ব তৈরি হয়ে যাবে। পাকিস্তান, আইএসআই সেই ছকই করছে। আমার সঙ্গে কর্নেল রাজেন্দ্র ভাদুরী রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল ভাদুরী, প্রথমে জানতে চাইব যে এই নেপালে আইএসআই কতটা সক্রিয়? গণতন্ত্রের, রাজতন্ত্রের সমর্থক ভারতীয়রা, এইরকম একটা প্ল্যান বানানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে এভাবে বোঝানোর নেপালের মানুষকে, বিশ্বের কাছে এরকম একটা ইমেজ তৈরি করার যে রাজতন্ত্রের সমর্থক ভারত। আর সেই জন্য যারা প্রতিবাদ করেছেন, যারা আন্দোলন করেছেন তারা সবাই তাদের মধ্যে অনেকে ভারতীয় পতাকা নিয়ে রয়েছেন। আইএসআই প্ল্যান করেছে এই পুরো বিষয়টা। আমার সঙ্গে কর্নেল ভাদুরী রয়েছেন। কর্নেল ভাদুরী, আমরা আইএসআই এর কথা বলছি, কেন বলছি তার কারণ ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে এই নেপালের পুরো বিষয়টার পিছনে কলকাঠি নাড়ছে আইএসআই। ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক খারাপ করার একটা চেষ্টা চলছে। প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব আইএসআই কতটা সক্রিয় নেপালে? এখন এক্স্যাক্টলি আইএসআই কতটা সক্রিয় নেপালে সেটা আমি সঠিকভাবে তো বলতে পারবো না, কারণ ওই ধরনের কনফিডেন্সিয়াল বা সিক্রেট ইনফরমেশন আমার কাছে নেই। কিন্তু ওভার দ্য ইয়ার্স আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। আর এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে। আমাদের এই দিক থেকে লোকেরা এসকেপ করে নেপালের থ্রু দিয়ে পাকিস্তান গেছে, এই খবর গত 15-20 বছর 25 বছর ধরে আমাদের কাছে আছে। তো আইএসআই তো সক্রিয় আছে নেপালে, সেটা তো জানা আছে। এখন কতটা জানা আছে সেই খবরটা আমার কাছে নেই। কর্নেল ভাদুরী, এই যে ঘটনা ঘটে গেল নেপালে, এই পুরো বিষয়ে আইএসআই কতটা মদত দিতে পারে বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে, বা আইএসআই পুরো ব্যাপারটা কি প্ল্যান করতে পারে? আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা ইনসারেকশন বা মানে যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাফট কান্ট্রি, পাকিস্তানের কাছে টাকা নেই এই ধরনের কাজ করার। তো পাকিস্তানের গভর্নমেন্টের কাছে যখন টাকা নেই, আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই।
তো যদি আমরা স্পেকুলেট করি যে এই স্কেলের আনরেস্ট আইএসআই করেছে, তাহলে আইএসআইকে কে ফান্ড করছে? কারণ ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন এটসেট্রা, বা তালিবানের আগে যে মুজাহিদিনের যে ক্রিয়েশন, মানে অ্যান্টি সোভিয়েট মুজাহিদিনের যে ক্রিয়েশন এটসেট্রা, সব কিছু আইএসআই করেছিল, কিন্তু ফান্ড কোথার থেকে এসেছিল? ফান্ড সিআই এর কাছ থেকে এসেছিল। তো এখন এইখানেও আইএসআই নিজে করতে পারবে না। পাকিস্তানের কাছে, ব্যাংক্রাফট কান্ট্রি, ওদের কাছে টাকা নেই, তো টাকাটা কে দিচ্ছে? ফান্ড তো লাগবে। অর্থাৎ কর্নেল ভাদুড়ি, আইএসআই এর ম্যান পাওয়ার থাকতে পারে, লজিস্টিক থাকতে পারে, কিন্তু আইএসআই বা ইনফ্রাস্ট্রাকচারও থাকতে পারে নেপালে, কিন্তু ফান্ডিং আইএসআইয়ের কাছে নেই। সেক্ষেত্রে ফান্ডিংয়ের জন্য অন্য কোনো বড় দেশের গুপ্তচর সংস্থার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ যদি আইএসআই এই পুরোটা প্ল্যান করেও থাকে, তাহলেও তার পিছনে বড় কোনো মদতদাতা রয়েছে বলে সন্দেহ করা যেতেই পারে। ধন্যবাদ কর্নেল ভাদুড়ি। কর্নেল ভাদুড়ি আমাদের সঙ্গে ছিলেন। তো পোস্টমর্টম চলছে, তারই মাঝে এক ঝলক একটু দেখে নিতে চাইব আজ নেপালের কি অবস্থা। কারণ এই প্রথম নেপালে এমন একটা সূর্যোদয় হলো যেদিন নেপাল সেনার হাতে নেপাল। প্রথম দিন কেমন? থমথমে, কারফিউ, চতুর্দিকে একটা চাপা উত্তেজনা রয়েছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। আর গত দুদিন যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডবের রেশ রয়ে গেছে কোথাও কোথাও ধ্বংসস্তূপে। प्रधानमंत्री जब संसद भवन में एंट्री करते हैं तो वो इसी जगह से होते हुए अंदर एंट्री करते हैं। ये देखिए, ये पूरी तरह से तबाह हो चुका है। ये न्यूज़ 18 इंडिया एक्सक्लूसिव तस्वीरें आपको दिखा रहा है नेटवर्क 18 ग्रुप की। देखिए, ये वीआईपी इलाका है। यहाँ पे तमाम वीआईपीज जो हैं वो यहाँ पर मौजूद होते थे जब पार्लियामेंट का सेशन चलता था, महत्वपूर्ण कैबिनेट की मीटिंग होती थी। और देखिए यहाँ पर, देखिए, ये अगर देखेंगे आप तो पूरा प्रीमाइसेस जो है वो तहस नहस हो गया है। यहाँ पर केवल लोहा और जो जाले जंगले हैं वो नजर आ रहे हैं। हर तरफ जो मलबा है वो यहाँ पे नजर आ रहा है। देखिए, ये वीआईपी गेट है, ये वीआईपी गेट है। यहाँ पर हम देख सकते हैं, ये देखिए, ये मेरे कैमरे में दिखा रहे हैं, ये वीआईपी गेट है। प्रधानमंत्री इसी गेट से यहाँ पर अंदर एंट्री करते थे। और ये पूरा प्रीमाइसेस जो है ये पार्लियामेंट के अंदर का है। देखिए, जहां से कि एक शख्स अभी आप देख रहे हैं जो वो आ रहे हैं, ऐसे ही प्रधानमंत्री यहां से आते थे। जो गेट है, इससे बाकी सांसद वगैरह एंट्री करते थे। जो जानकारी यहां से मिल रही है कि जो हम जहां पे खड़े हुए हैं वो वीआईपी गेट था, जहां पे कि तमाम वीआईपी जो है उनकी मूवमेंट होती थी। और ये प्रीमाइसेस है पूरा। ऊपर हमने देखा स्पीकर का जो स्पीकर जहां पर कि अपना स्पीकर का जो ऑफिस था, उनका सरकारी काम होता था। ये प्रीमाइसेस जो है ये पार्लियामेंट के अंदर का है। ये पूरा प्रीमाइसेस जो है, जहां पर कि आप देख सकते हैं न्यूज़ 18 इंडिया की टीम जो है एक्सक्लूसिव, वो यहां पर मौजूद है। देखिए, एक और ये गेट है, ये गेट एक और है। हम यहां से बाहर निकलते हैं। ये देखिए, इससे ये वीआईपी गेट हैं दोनों, जहां से कि वीआईपी मूवमेंट होती है। मेरे कैमरामैन युगल से बोलूंगा थोड़ा सावधानी से, यहाँ पे अंधेरा है, यहाँ से बाहर आए तो देखिए, ये अंदर की तस्वीरें हम आपको अभी दिखा रहे थे। पार्लियामेंट के अंदर की जो वीआईपी गेट है, जहां से कि प्रधानमंत्री जब आते हैं तो वो इन्हीं दोनों गेट से, ये वीआईपी गेट है कि एक गेट ये और एक गेट ये, जिससे अभी हमने एंट्री करी। ये न्यूज़ 18 इंडिया पे एक्सक्लूसिव तस्वीरें आप देख सकते हैं। देखिए, यहाँ पर जो फायर फाइटिंग के इक्विपमेंट थे वो भी यहाँ पर जल गए। ये देखिए, फायर फाइटिंग के इक्विपमेंट यहाँ पे लगे हुए थे ताकि आग को बुझाया जाए, लेकिन हालात ऐसे थे कि फायर फाइटिंग के जो इक्विपमेंट थे वो भी काम नहीं कर पाए यहाँ पर, क्योंकि मंजर बहुत भयावह रहा होगा। आप देखिए, ये प्रधानमंत्री इसी गेट से अंदर जाते हैं। और ये एक्सक्लूसिव तस्वीरें हम न्यूज़ 18 इंडिया पे दिखा रहे हैं सीधे काठमांडू संसद भवन के अंदर से। कैमरामैन युगल ठाकुर के साथ आनंद तिवारी, न्यूज़ 18 इंडिया, काठमांडू। থমথমে নেপাল সেনার হাতে, কিন্তু ওই যে পার্লামেন্ট, যে পার্লামেন্টে আগুনের পোড়া দাগ রয়ে গেছে দেওয়ালে, যে পার্লামেন্টে ভেঙে চুরে গেছে সব কিছু, সেই পার্লামেন্টে নতুন করে গড়ে তুলতে হবে। অনির্দিষ্টকালের জন্য সেনার হাতে একটা দেশ থাকবে না, নতুন সরকার তো গঠন করতে হবে। তো এই নতুন সরকার কিভাবে গঠন হবে? জেনজি চাইছে দুর্নীতিমুক্ত সরকার হোক। নেপালের কেউ চাইছেন এই গণতন্ত্র চাই না, তার থেকে রাজতন্ত্র ভালো। কেউ বলছেন গণতন্ত্রই চাই, স্বৈরতন্ত্র নয়।
ভবিষ্যৎ কি নেপালে? আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিকবাবু, যদি আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করি যে এবার কি হবে নেপালে? দেখুন, নেপাল আপাতত সেনার হাতে আপাতত, কিন্তু নেপালে কয়েকটা সম্ভাবনা আগামী দিনে দেখা দিতে পারে। একটা সম্ভাবনা হচ্ছে যে 4 জনের নাম আমরা শুনছি, যাদের নাম উঠে আসছে, বালেন্দ্র শাহ, সুদান গুরুং ইত্যাদি, এরা কেউ কেউ ছাত্র যুবাদের খুব পছন্দের, বিশেষ করে বালেন্দ্র শাহ এবং সুদান গুরুং। আগামীতে আপাতত এদের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে এবং তারপরে ধীরে ধীরে নেপাল নির্বাচনের দিকে যেতে পারে। এটা হচ্ছে সম্ভাবনা 1 নম্বর। 2 নম্বর সম্ভাবনা হলো, নেপালে কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা রাজতন্ত্রের ফেভারে। তারা চায় যে রাজতন্ত্রকে সাথে নিয়ে এক ধরনের গণতন্ত্র তারা চায়, যেমন আরপিপির মতো রাজনৈতিক দল। এরা আগামীতে আরো সংঘবদ্ধ হতে পারে এবং এরা ওই প্রকারান্তরে রাজতন্ত্রকে হয়তো ফিরিয়ে আনতে পারে। তৃতীয় সম্ভাবনা হলো আবার রাজতন্ত্রই এলো, জ্ঞানেন্দ্র এলেন বা তার পরিবারের কেউ এলেন, এই একটা সম্ভাবনা আছে। এবং চতুর্থ সম্ভাবনা যে আগামীতে নির্বাচন হলো এবং যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার নেপালে ক্ষমতায় এলো। এই 4টে সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। অনিকবাবু, সেক্ষেত্রে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, নেপালে যে সরকারি গঠন হোক না কেন তাতে চীনের ভূমিকা কতটা থাকবে? চীন কিন্তু নেপালের ওপরে নজর রাখছে গত প্রায় 4 দশক ধরে। অর্থাৎ চীন কিন্তু নেপালকে তার ক্ষমতার বলয় থেকে, সোজা ভাষায় তার কবজা থেকে চীন কিন্তু নেপালকে বেরোতে দিতে চায় না। ফলে নেপালে যে সরকারই আসুক, চীন কিন্তু চেষ্টা করবে সেই সরকারকে, তার উপর একটা প্রভাব বিস্তার করতে চীন চেষ্টা করবে। ফলে সেক্ষেত্রে ভারতের কূটনীতির দিকেও আমাদের তাকাতে হবে, কেননা নেপালের সরকার আমরা দেখেছি বিগত বেশ কয়েক দশক ধরে অসিলেটিং। তারা ভারত এবং চীনের মধ্যে ঠিক কোন দিকে ঝুঁকবেন সেটা তারা অনেক সময় বুঝতে পারেন না। কোনো সরকার চীনপন্থী, যেমন ওলি সরকার ছিলেন, কোনো সরকার আবার ভারতপন্থী। ফলে ভারতের কূটনীতিকেও কিন্তু সক্রিয় হতে হবে। ভারতকে কিন্তু নেপালের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে হবে ভারতের নিজের স্বার্থে, কেননা ভারতের সঙ্গে বিস্তীর্ণ নেপালের সীমান্ত, বাণিজ্য, পর্যটন, অনেক কিছু ব্যাপার আছে। ফলে নেপাল, ভারত, চীন এবং যদি আমরা আরেকটু দূরে তাকাই, হয়তো আমেরিকা, এদের প্রভাব মুক্ত পুরোপুরি হতে পারবে কিনা সেটা কিন্তু $1 মিলিয়ন কোয়েশ্চেন। ধন্যবাদ অনিকবাবু এবং অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমার সঙ্গে ছিলেন। এবং একটা বিষয় খুব অদ্ভুত, যদি আমরা হিসেব করে দেখি তাহলে দেখব 2022 থেকে ঘটনা পরম্পরা হচ্ছে ভারতের সীমান্ত ঘেঁষে। কীরকম না, 2022-এ শ্রীলঙ্কা, ঠিক যে প্যাটার্নে যেভাবে দেখা গেল শ্রীলঙ্কায় আগুন জ্বলল পার্লামেন্টে, তার ঠিক 2 বছরের মাথায় 2024 ঢাকাতেও সেই গণ আন্দোলন এবং যেখানে ছাত্র যুবরা একদম প্রথম সারিতে, তার ঠিক পরের বছর 2025 সেপ্টেম্বর কাঠমান্ডু, সেই একই ছবি, ছাত্র যুবরা তারা সামনের সারিতে, জ্বলল পার্লামেন্ট, পুরল মন্ত্রীর বাড়ি, প্যাটার্ন কোথাও যেন এক। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভারতের 3 প্রতিবেশীর ঘরেই জনরোষের আগুন। 3 দেশে জনতার বিদ্রোহে সরকারের পতন।
এমন একটা সময় নেপালে এই আন্দোলন হলো যখন সদ্য চীন সফর সেরে ফিরেছেন নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি ওলি। এই সেপ্টেম্বরেই তার ভারত সফরে আসার কথা ছিল, তার আগেই বিদ্রোহ, পদত্যাগ। উপমহাদেশের দেশগুলি বহু যুগ ধরেই আমেরিকা আর চীনের দড়ি টানাটানির কেন্দ্রে। নয়াদিল্লিকে ঘিরতে বহুদিন ধরেই ভারতের প্রতিবেশী দেশগুলিকে কবজা করার চেষ্টা করছে বেইজিং। চীনের এই কূটনৈতিক কৌশলের অস্ত্র তাদের বিপুল অর্থ। জনরোষের আগুন সবার আগে ছড়ায় শ্রীলঙ্কায়। ভারতের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্ব নষ্ট করতে বহু বছর ধরেই ফন্দি আঁটছে চীন। শ্রীলঙ্কার একাধিক প্রকল্পে বিপুল লগ্নি করেছে চীন। হাম্বানটোটা বন্দরের উন্নয়নে বিপুল ঋণ দিয়েছে কলম্বোকে, যে ঋণের কিস্তি দিতে নাভিশ্বাস ওঠে শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত বন্দরটি এক চীনা সংস্থাকে লিজে দিয়ে দেয় শ্রীলঙ্কা সরকার। এখন আবার তেল পরিশোধনাগার তৈরির জন্য কলম্বোকে কয়েক হাজার কোটি টাকা ঋণ দিতে চায় চীন। শ্রীলঙ্কার মতো বাংলাদেশেও পাশে দাঁড়ানোর নামে জাল বিস্তার করেছে বেইজিং। পরিকাঠামো থেকে শিল্প, স্বাস্থ্য সব ক্ষেত্রেই বিপুল চীনা বিনিয়োগ। মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর তো চীনের সুরেই কথা বলতে শুরু করেছেন। চীন সফরে গিয়ে ভারতকে হুমকিও দিয়েছেন। অশান্ত প্রতিবেশীর তালিকায় তৃতীয় নাম নেপাল। এখানেও চীনের নজর। 2015 সালে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। রাস্তাঘাট, হাসপাতাল তৈরিতে বিপুল সাহায্য করে চীন। তারপর থেকে দুদেশের সম্পর্ক আরো মজবুত হয়েছে। এখন তো নেপাল সেনার সঙ্গে চীনা ফৌজের ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছে। কয়েকদিন আগে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সম্মেলনে এই সখ্যের ছবি সারা দুনিয়ার নজর কেড়েছে। কিন্তু তারপরই ভারতের আরেক প্রতিবেশীর ঘরে আগুন। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি মুখে বন্ধুত্বের বার্তা দিলেও তলে তলে অন্য খেলা খেলছে চীন? নিউজ 18 বাংলা।